বিসমিল্লাহির রহমানির রহিম। জগন্নাথ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগতম। তোমরা নিশ্চয়ই ভালো আছো আর ভালোভাবে পড়ালেখা করতেছো। 2 দিন পরে তোমাদের প্রাক মূল্যায়ন পরীক্ষার যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারো এবং পরীক্ষার পড়াটাকে যেন গতিশীল হয় সেজন্য আজকের এই ক্লাস। এই আজকের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে তোমাদের প্রাক মূল্যায়ন পরীক্ষা রয়েছে সপ্তম অধ্যায়। এবং দেখো বোর্ডের এই নাম দেখা যাচ্ছে রাষ্ট্র ও সরকার। এই নাম থেকে দেখা যাচ্ছে কি এখানে 2টা অংশ রয়েছে, কি রাষ্ট্র এবং সরকার। রাষ্ট্র সম্পর্কে ক্লাস 6 তোমরা পড়ে আসছো। রাষ্ট্র হচ্ছে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান যার 4টা উপাদান রয়েছে, কি ভূখণ্ড, জনগণ, সরকার এবং সার্বভৌমত্ব। তাহলে আমরা ক্লাস 6 পড়ে আসছি। আজকে আমরা আলোচনা করব সরকার নিয়ে। সরকার হচ্ছে প্রথমত সরকার হচ্ছে রাষ্ট্রের 4টা উপাদানের একটা অন্যতম উপাদান, যেটা ছাড়া একটা দেশ কোন রকমই চলতে পারে না। পৃথিবীর প্রত্যেকটা স্বাধীন দেশে একটা সরকার ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, সরকার বিভিন্ন ধরনের হতে পারে। সরকার এমনই একটা গুরুত্বপূর্ণ উপাদান যাকে ছাড়া কোনো রাষ্ট্র চলতেই পারে না। একে আমরা একটা গাড়ির ইঞ্জিনের সাথে তুলনা করতে পারি। যেমন ইঞ্জিন ছাড়া কি গাড়ি চলা সম্ভব না, তেমনি সরকার ছাড়া কোনো রাষ্ট্রই চলতে পারে না। সরকার সে প্রাচীন যুগ থেকে সরকার বিভিন্ন সময়ে এর রূপ চেঞ্জ হয়েছে। ভিন্ন ভিন্ন সময়ে সরকার ভিন্ন ভিন্ন রূপে দেখা গেছে। এই শ্রেণী বিভাগ চেঞ্জ হয়েছে। বর্তমানে আমরা যে শ্রেণী বিভাগ দেখতে পাই সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। বর্তমানে সরকারকে এই 6 পদ্ধতিতে শ্রেণী বিভাগ করা যায়। দেখো, সরকারকে প্রথমত 2 ভাগে ভাগ করা হয়েছে, গণতন্ত্র এবং একনায়কতন্ত্র। গণতন্ত্রকে আবার নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, প্রজাতন্ত্রকে 2 ভাগে ভাগ করা হয়েছে। নিয়মতান্ত্রিক রাজতন্ত্রকে আবার যুক্তরাষ্ট্র এবং এককেন্দ্রিক এই 2 ভাগে ভাগ করা হয়েছে। প্রজাতন্ত্রকে আবার সংসদীয় সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকার এই 2 ভাগে ভাগ করা হয়েছে। এবং সংসদীয় সরকারকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, যুক্তরাষ্ট্রীয় এবং এককেন্দ্রিক। রাষ্ট্রপতি শাসিত সরকারকে যুক্তরাষ্ট্রীয় এবং এককেন্দ্রিক এভাবে ভাগ করা হচ্ছে। এর বিস্তারিত আমরা এখন জেনে নিব। প্রথমে কি করেছে গণতন্ত্র এবং একনায়কতন্ত্র। গণতন্ত্র কি? গণতন্ত্র হচ্ছে জনগণই এর গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস। জনগণই কি করে এর সবকিছু নির্ধারণ করে থাকে। জনগণ তাদের পছন্দের রাজনৈতিক দল বা ব্যক্তিদের ভোট দিয়ে জয়যুক্ত করে। নির্বাচিত প্রতিনিধিরা সরকার গঠন ও রাষ্ট্র পরিচালনা করে। রাষ্ট্রমণ্ডলীর পৃথিবীর অধিকাংশ দেশেই কি রয়েছে? গণতান্ত্রিক সরকার ব্যবস্থা রয়েছে। অন্যদিকে একনায়কতন্ত্র হচ্ছে কি? একনায়কতন্ত্র হচ্ছে এক ব্যক্তির শাসন, এক ব্যক্তি বা এক দলের শাসন। সেই দলের ইচ্ছা, ব্যক্তি বা দলের ইচ্ছা অনিচ্ছায় দেশ কি হয় পরিচালিত হয়, সেখানে জনগণের কোনো মতামত নেওয়া হয় না। তারপরে এরপরে হচ্ছে রাষ্ট্রপ্রধানদের ক্ষমতার উপর ভিত্তি করে সরকারকে 2 ভাগে ভাগ করা হয়। যেমন কি রাজতান্ত্রিক সরকার এবং প্রজাতান্ত্রিক সরকার। যে সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করে তা হলো রাজতন্ত্র। বর্তমানে 2-1টা দেশ যেমন সৌদি আরবে এরকম ব্যবস্থা প্রচলিত রয়েছে। আর কিছু কিছু দেশ আছে ঐতিহ্য ধরে রেখে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র চালু রয়েছে। যেমন কোথায়? গ্রেট ব্রিটেন। সেখানে আমরা কিন্তু রানী এলিজাবেথের কথা জানি, তাই না? কিন্তু জনগণের ভোটে যে সরকার রাষ্ট্রগুলো হয় তাকে হয় কি বলা হয়? প্রজাতান্ত্রিক সরকার ব্যবস্থা বলা হয়। প্রজাতান্ত্রিক সরকার ব্যবস্থাটা হচ্ছে কি জনগণের ভোটে যে সরকার রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন সে সরকার হলো প্রজাতান্ত্রিক সরকার। এই ধরনের ব্যবস্থা জনগণকে রাষ্ট্রের মালিক মনে করা হয়। তারপর হচ্ছে কি ক্ষমতা বন্টনের নীতির উপর ভিত্তি করে গণতান্ত্রিক সরকারকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে কি এককেন্দ্রিক সরকার ও যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা। এককেন্দ্রিক সরকার ব্যবস্থাটা হচ্ছে কি যে সরকার ব্যবস্থায় কেন্দ্রের হাতে ক্ষমতা ন্যস্ত থাকে তাকে বলা হয় কি এককেন্দ্রিক সরকার ব্যবস্থা। আর যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়। আইন ও শাসন বিভাগের সম্পর্কের আলোকে গণতান্ত্রিক সরকারকে 2 ভাগে ভাগ করা হয়েছে। যেমন কি সংসদীয় সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকার। সংসদীয় সরকারের শাসন ব্যবস্থায় কি হয়? আইন বিভাগের উপর নির্ভরশীল থাকে, সংসদের কাছে দায়ী থাকে দেশ। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় কি হয়? সরকারের শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী বা এর উপর নির্ভরশীল থাকে না। এখানে রাষ্ট্রপতি বা মন্ত্রী পরিষদ নিয়ে সরাসরি দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করা হয়। এখন যুক্তরাষ্ট্র এবং এককেন্দ্রিক এই 2টি আমরা আগেই আলোচনা করেছি।
করছি। এখন এই আলোচনার পরিপ্রেক্ষিতে বলতে পারো তোমরা যে বাংলাদেশে ম্যাডাম তাহলে কোন সরকার ব্যবস্থা, তোমরা বলো তো বাংলাদেশে কোন সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে, বলতে পারবা? একটু আন্দাজ করার চেষ্টা করো যে বাংলাদেশে কি দেখতে পাই আমরা? সংসদ দেখতে পাই, পাই না? দেখতে পাই, হ্যাঁ পাই। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এই রাষ্ট্রে কি হয়? প্রজাতান্ত্রিক সরকার বিদ্যমান রয়েছে। এখানে জনগণ রাষ্ট্রের মালিক এবং এর কোনো প্রদেশ নাই। বাংলাদেশ কিন্তু কোনো প্রদেশ নাই। এবং আমরা দেখতে পাই কি বাংলাদেশে একটা জনগণ নির্বাচনে ভোট দেয় এবং তারা প্রতিনিধি নির্বাচন করে, তারা সংসদ তৈরি করে। সংসদে আমাদের সকল আশা নিরাশা সেখান থেকে প্রতিফলিত হয় এবং সেখান থেকে বিভিন্ন আইন নির্দেশনা তৈরি করা হয়, যা জনগণের কাজে আসে, জনগণের সুযোগ সুবিধার উপর ডিপেন্ড করে তৈরি করা হয়। সংসদ তথা মন্ত্রিপরিষদ শাসিত সরকার বলা চলে বাংলাদেশকে। মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় কি হয়? নিয়মতান্ত্রিক একজন রাষ্ট্রপ্রধান থাকেন। সরকার প্রধান বা নির্বাহী প্রধান হিসেবে থাকেন কি? প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম বলতে পারবা তোমরা? নিশ্চয়ই সবাই বলতে পারবে, সেটা আমি জানি, তাই না? বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে শেখ হাসিনা। এই শাসন ব্যবস্থায় আইনসভার প্রাধান্য বিদ্যমান। মন্ত্রিপরিষদ রাষ্ট্রে যে কোনো নির্বাহী কার্য সম্পাদনের জন্য আইনসভার কাছে দায়বদ্ধ থাকে। তাহলে বাংলাদেশে হচ্ছে কি সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত থাকে। এই অধ্যায় থেকে বা এই পাঠটুকু থেকে তোমাদের অনেকগুলো প্রশ্ন থাকে। যেমন প্রথম যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে রাষ্ট্রের জন্য সরকার কেন গুরুত্বপূর্ণ, বা সরকারকে কেন ইঞ্জিনের সাথে তুলনা করা হয়। এবং তোমাদের থাকে গণতন্ত্র নিয়ে প্রশ্ন থাকে এবং এই শ্রেণী বিভাগগুলো থেকেও তোমাদের প্রশ্ন থাকে। তো এই অংশটা তোমরা খুব ভালোভাবে পড়বা, দুটা পাঠ ভালোভাবে পড়বা। এবং এখানে যে এবার যদি তোমাদের জিএসটি হচ্ছে না, কিন্তু স্কুলে একটা মূল্যায়ন পরীক্ষা হবে, সেই পরীক্ষায় তোমাদের এই সরকার ব্যবস্থা থেকে একটা প্রশ্ন, এই অধ্যায় থেকে একটা প্রশ্ন কিন্তু থাকে। তাই এই অধ্যায়টাকে তোমরা হেলাফেলা করবে না এবং ভালোভাবে প্রিপারেশন নেবা। এখন আমরা পাঠ 3 নাম্বারটা আলোচনা করতেছি। পাঠ 3-এ কি আছে? বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি। বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টা? 4টা। 1972 সালে মূল সংবিধান এবং সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুসারে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা মূলনীতিগুলো হচ্ছে এই 4টা। প্রথমে কি কি? জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, এই 4টা। এখন আমরা জানবো যে এই 4টা মানে কাকে কোনটা বা কিভাবে আমরা বুঝতে পারবো যে এটা কি। প্রথমে হচ্ছে কি জাতীয়তাবাদ হচ্ছে একই ধরনের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বাঙালি জাতির মধ্যে সুদৃঢ় ঐক্য সৃষ্টি করেছে। তাই সংবিধানে বলা হয়েছে একই ভাষা ও সংস্কৃতিতে আবদ্ধ বাঙালি জাতি যে ঐক্যবদ্ধ সংকল্পবদ্ধ সংগ্রাম করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করেছে, সেই ঐক্য সংহতি হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। এটা কিন্তু তোমাদেরকে পুরোপুরি মুখস্থ করে ফেলতে হবে। এটা প্রায় পরীক্ষায় আসে, এই জাতীয়তাবাদটা প্রায় পরীক্ষায় আসে। এরপরে কি রয়েছে? এরপরে রয়েছে সমাজতন্ত্র। 2 নাম্বার মূলনীতি হচ্ছে সমাজতন্ত্র। অর্থনৈতিক ক্ষেত্রে সমতা আনার জন্য সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করাই হলো কি সমাজতন্ত্রের মূল লক্ষ্য। শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক ও সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে সমাজতন্ত্রকে রাষ্ট্রের একটি মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে। এরপরে রয়েছে কি গণতন্ত্রটা কিন্তু এর একটুক্ষণ আগেই ক্লাসের প্রথম দিকে আমরা গণতন্ত্রটা বলেছি। গণতন্ত্র হচ্ছে কি রাষ্ট্রের সকল কাজে নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করাই হলো গণতান্ত্রিক রাষ্ট্রের মূলনীতি। এর মাধ্যমে নাগরিকের মৌলিক মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চিত হবে, মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হবে। লাস্ট এবং সর্বশেষ মূলনীতিটা হচ্ছে 4 নম্বর মূলনীতিটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। ধর্ম এই নামটা থেকে বোঝায় কি যে ধর্মের মধ্যে একটা সমতা আনয়ন করা বা সকল কাজে ধর্মের সমতা বিন্যস্ত করা। রাষ্ট্রের প্রতিটি মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে এবং ধর্ম পালনে কেউ কাউকে বাধা সৃষ্টি করবে না, এই লক্ষ্য সামনে রেখে ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রের মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে। এটা কিন্তু আমরা আমাদের দেশে খুব ভালোভাবে দেখতে পাই। তোমরা দেখবা যে এই যে নারায়ণগঞ্জ সিটিতে আমরা হিন্দু আছি, মুসলিম আছি এবং অন্যান্য ধর্মের অনুসারীরা আছে। তোমরা কি বলতে পারবা যে আমরা যারা মুসলিম আছি এটা আমরা হিন্দুদের পূজার মধ্যে কোনো
সমস্যা বা বিশৃঙ্খলা সৃষ্টি করেছি? না, করিনি। এবং আমাদের যারা হিন্দু আছে বা নন মুসলিম আছে, এরাও কিন্তু আমাদের মুসলমানদের ঈদে কিংবা বিভিন্ন যে ধর্মীয় অনুষ্ঠানগুলো আছে, যেমন মনে করো ঈদে মিলাদুন নবী, শবে বরাত, শবে কদর, এগুলো কিন্তু আমাদের মুসলিমদের জন্য বড় বড় অনুষ্ঠান, বা এগুলো আমরা ধর্মীয়ভাবে পালন করে থাকি। এবং এগুলোর ক্ষেত্রেও কিন্তু নন মুসলিম যারা আছে এরা কিন্তু কোনো প্রকার বাধা সৃষ্টি করে না। এবং আমরা এই ছোট্ট শহর, আমরা কিন্তু বিভিন্ন ধর্মের লোকজন আছি, এবং এখানে কিন্তু আমরা যে যার যার কি আমরা ধর্ম পালন করতে পারি, এবং কি যার যার অনুষ্ঠান ঠিকঠাক মতো পালন করতে পারি। যেমন আমরা দেখবো দুর্গাপূজার সময় কিন্তু আমাদের নারায়ণ পুরো সিটিটাকে কি সুসজ্জিত ছোট বাতি দিয়ে এবং তোরণ দিয়ে সাজানো হয়। সেই ক্ষেত্রে কিন্তু আমরা যারা মুসলিম আছি কোনো প্রকার বাধা সৃষ্টি করে। এবং তোমাদের ক্লাসে আসো, ক্লাসে কিন্তু আমরা হিন্দু মুসলিম পাশাপাশি বসি, পাশাপাশি এটা কি, এটা কিন্তু এর জন্যই বাংলাদেশে এই মূলনীতির কারণে কিন্তু বাংলাদেশে একটা অসাম্প্রদায়িক সবসময় অবস্থা বিরাজ করে, এবং আমরা সম্প্রীতিতে বসবাস করে থাকি, এবং কোন প্রকার ঝামেলার সৃষ্টি হয় না। আমরা হিন্দু মুসলিম কি করি, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, এবং পারিবারিক ভাবেও আমাদের খুব ভালো সম্পর্ক থাকে। এটা হচ্ছে এই মূলনীতিটার কারণে। কারণ এই মূলনীতিটাও কিন্তু আমাদের সমাজ জীবনে বা ব্যক্তি জীবনে বা রাষ্ট্রীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এটাও কিন্তু অনেক সময় তোমাদের পরীক্ষায় আসে, তো এটাকেও তোমাদের মুখস্থ করে ফেলতে হবে। এই মূলনীতিগুলাই কি হচ্ছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে পালন করা হয়, এবং এর মাধ্যমে রাষ্ট্র সুন্দরভাবে পরিচালিত হয়ে থাকে, তাই না? সংবিধানকে সম্মান করা ও মেনে চলা কি আমাদের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব ও কর্তব্য, তাই না? তাহলে তোমাদের বিশেষ করে এই অধ্যায় থেকে এই মূলনীতিগুলো থেকে তোমাদের পরীক্ষায় থাকে, এবং এই 4টা মূলনীতি যেহেতু এটা আমাদের রাষ্ট্রীয় এবং সমাজ জীবনে ব্যক্তি জীবনে কাজ আছে, এবং ভালোভাবে মুখস্থ করে ফেলতে হবে, এবং এটা মনে গেঁথে নিতে হবে, তাহলে কিন্তু আমরা ভুলে যাবো যে কি করতে হবে আমাদেরকে এবং কিভাবে চলতে হবে। মূলনীতিগুলো যদি আমরা মনে ধারণ করি, তাহলে আমরা আমাদের ব্যক্তি জীবনে সেটা প্রয়োগ করতে পারবো, তাই না? তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।